হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ইংলিশ সাবজেক্টের প্রথম যে গল্পটি আছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা সেটি পড়ব, যেটি মনোজ দাস লিখেছিলেন এবং তিনি 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, 2021 সালে মারা যান। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। ওড়িয়া এবং ইংলিশ দুটো ভাষাতেই লেখালেখি করেছেন। বাইলিঙ্গুয়াল কথার অর্থ দুটো ভাষাতে। তো হি হ্যাজ রিটেন মেনি নোভেল, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস, আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি অনেকগুলো নোভেল, ছোট গল্প, কবিতা এবং ভ্রমণ কাহিনী এবং প্রবন্ধ লিখেছেন ইতিহাস এবং সংস্কৃতির ওপরে। The text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. এই গল্পটি মনোজ দাসের একটি ছোট গল্প ভোলা গ্র্যান্ডপার সাহসিক অভিযান নিয়ে লেখা, যেটি একজন যুবক নিজের অভিজ্ঞতা থেকে খুব কাছ থেকে ভোলা গ্র্যান্ডপাকে তিনি দেখেছিলেন এবং খুব কাছ থেকে তার বর্ণনা রয়েছে এখানে। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. এই গল্পে আমরা ভোলা গ্র্যান্ডপার সরলতা এবং তার কৌতুক মিশ্রিত যে গল্প সেসব সম্বন্ধেই জানতে পারবো। দেখবে আমাদের বাড়ির বড়রা, যাদের অনেক বয়স, দাদু ঠাম্মা যারা থাকে বা পাড়ার যারা অনেকটাই বয়স্ক, তাদের গল্প বলার একটা ধরন থাকে। তারা সবসময় তাদের পুরনো দিনের গল্প, পুরনো দিনের কথা, পুরনো দিনের অভিজ্ঞতা আমাদের শোনাতে ভালোবাসেন। অনেক সময় সেগুলো অনেকটা বাস্তবের হয়, আবার অনেক সময় সেগুলো তাদের অভিজ্ঞতা এবং কিছুটা রংচং মিশিয়ে, অর্থাৎ কিছুটা তারা নিজের মতো করে গল্প বানিয়েও আমাদের কাছে সেটা পরিবেশন করেন। সেটা অনেকাংশে সত্যি হয়, অনেকাংশেই মিথ্যে, কিন্তু তারা বেশিরভাগ সময় আমাদের তাদের পুরনো দিনের গল্প শোনাতেই ভালোবাসেন। তো মনোজ দাস এই গল্পে তেমনই একটি চরিত্রের কথা বলেছেন। আর একটা বিষয়, সেই বয়সী দাদু ঠাম্মারা যারা থাকেন তারা কিন্তু বেশিরভাগ সময় ভুলো মনা হয়, যে কোনো বিষয়ে তারা খুব সহজে ভুলে যেতে পারেন। একটু আগে কোন জিনিসটা কোথায় রেখেছিলেন সেটাও তারা ভুলে যান। তো তাদের ভুলো মনা সম্বন্ধেও এই গল্পটা, যে একটা বয়সের পর মানুষ অনেক কিছু ভুলে যায়, ভুলে যেতে পারেন, এবং তার এই ভুলো মনার জন্য কী কী প্রভাব পড়ছে বাকিদের জীবনে সেটা নিয়েই গল্পটা, এবং তার ভুলে যাওয়াটাই এই গল্পটাকে কিভাবে আনন্দময় করে তুলছে সেটা নিয়েই আমরা পড়ব। আমরা দেখব কিছু কিছু গল্প বা সিরিয়ালে, যেমন তারক মেহতা কা উল্টা চশমা একটা সিরিয়াল আছে, সেই সিরিয়ালে ভিড়ে ভাই নামক একটা চরিত্র আছে। সে বেশিরভাগ সময়ই তার পুরনো দিনের কথা বলতে ভালোবাসেন। তিনি কতটা বাস্তবে বলেন বা তিনি কতটা ঠিক বলেন সেটা ম্যাটার করে না, কিন্তু তিনি যে তার অতীতের কথা আমাদের কাছে তুলে ধরতে ভালোবাসেন সেটাই বোঝা যায়। তো এক্ষেত্রেও ভোলা গ্র্যান্ডপা সেরকমই একটি চরিত্র, যার সরলতা সবসময় আমাদের মন কেড়ে নেবে। প্রথমেই আমরা গল্পের কিছুটা সারসংক্ষেপ জেনে নেব। ভোলা গ্র্যান্ডপা তার গাঁয়ের কিছু লোকের সঙ্গে সন্ধেবেলায়, শীতের সন্ধেবেলায় বাড়ি ফিরছে। তারা মেলা দেখতে গিয়েছিলেন একটা জায়গায়, তো বিকেলবেলা বা সন্ধ্যের দিকে তারা সবাই বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার পথে তো তার সঙ্গে তার নাতি মেলা দেখতে গিয়েছিল। মেলাতে থেকে ফেরার সময় সে তার নাতিকে মেলাতেই ভুলে এসেছে। তার পরবর্তীকালে কীভাবে তার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে সেই নিয়ে প্রথম ইউনিটটার গল্পটা রয়েছে। তার পরবর্তীকালে ভোলা গ্র্যান্ডপা আবার বিভিন্ন কাজ করতে যাওয়ার সময় বা গল্প শোনানোর সময় তার নিজের মতো অভিজ্ঞতাগুলো বানিয়ে বানিয়ে বলে, যেটা মানুষের বা পাঠকদের মনে বা যারা শ্রোতা থাকে তাদের মনে অনেকটা আনন্দ দেয়, আবার অনেকটা বিস্ময় জাগিয়ে তোলে, এবং তার সরলতাকেই আমরা এখানে খুঁজে পাই। তো এই নিয়েই পুরো গল্পটা। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিমাঞ্চলে, যে একেবারে পশ্চিম প্রান্তে যে বাড়িটা ছিল সেই বাড়িতে থাকতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। একটা বিশাল বড় বকুল গাছ তাদের বাড়িটাকে আচ্ছাদিত করে রাখতো, মানে তার বাড়িটার ওপরে বিশাল বকুল গাছটা ছিল, এটা ওই ঘরটাকে ঘিরে রেখেছিল। হাট মানে কুঁড়ে ঘর। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ওই বকুল গাছে একটা বানরের ছোট্ট দল থাকতো বা বাস করতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট।
ভোলা দাদু এবং তার স্ত্রীর এতে কিছু যায় আসতো না। ওই বানরগুলো থাকতো নিজের মতো, এতে কিন্তু তাদের কোনো আপত্তি বা কোনো কিছুই যায় আসতো না, তারা কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, চন্দ্রালোকিত রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব বা মেলা থেকে আমরা ফিরছিলাম। এখানে কথক তার কথা বলছেন যে আমরা মেলা থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং, সেই রাস্তাটা ছিল দীর্ঘ, অ্যান্ড ফগি, এবং কুয়াশাচ্ছন্ন রাস্তা এবং দীর্ঘ রাস্তা ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার, আমি ভিলেজ চৌকিদার অর্থাৎ আমাদের গ্রামের যে চৌকিদার ছিলেন সেই চৌকিদারের কাঁধে উঠেছিলাম। বা ছোটো বাচ্চাদের অনেক সময় দেখা হয় যে তারা যখন হাঁটতে পারে না তখন যারা বড়রা থাকে অনেক সময় তাদের কাঁধে চড়িয়ে নিয়ে আসে। তো ভিলেজ চৌকিদার মানে গ্রামের চৌকিদার কথককে কাঁধে চড়িয়ে ফিরছিলেন। সাডেনলি, হঠাৎ করেই, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ করেই ভোলা গ্র্যান্ডপা জোরে জোরে বিলাপ করতে লাগলেন। ওয়েল মানে জোরে জোরে বিলাপ করতে করতে কাঁদতে থাকা। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলে যতগুলো লোক ছিল তারা সবাই অবাক হয়ে গিয়েছিল। উই হল্টেড, আমরা থেমে গিয়েছিলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, খোঁজ করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে সেই মেলাতে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয়, তিনি শক্ত করে সেই ছেলেটির দুটো আঙুল ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, তিনি বুঝতেই পারেননি কখন ওই দুটো আঙুল হাত ছেড়ে গিয়েছে, তিনি এটা বুঝতেই পারেননি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, তিনি যেমনভাবে গিয়েছিলেন তেমনভাবেই ফিরে এলেন এবং এখনও সেভাবেই দাঁড়িয়ে আছেন দুটো আঙুল ধরা অবস্থায়। তার মানে বুঝতে হবে যে তিনি কার আঙুল ধরে আছেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তাহলে সেই সময় কেউ একজন জিজ্ঞাসা করলো তাহলে ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু কি ধরে রেখেছেন। গ্রিপিং অর্থাৎ শক্ত করে ধরে রাখা। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তিনি হঠাৎ করেই তখন আবারও তার নাতির কথা মনে করলেন এবং জোরে জোরে চিৎকার বা বিলাপ করতে শুরু করলেন। ওয়েল মানে বিলাপ করা। মাই ফাদার চুজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। মাই ফাদার অর্থাৎ এখানে ন্যারেটার বা কথক যিনি আছেন তার বাবা। মাই ফাদার চুজ টু শার্প আইড মেন, আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বেছে নিলেন ফ্রম আওয়ার পার্টি আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সঙ্গে ফিরে যেতে, টু দ্য ফেস্টিভ্যাল, তার নাতিকে খুঁজতে যাওয়ার জন্য আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বা খুঁজলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে অর্থাৎ ভোলা দাদুর নাতিকে অনেকক্ষণ পরে খুঁজে পাওয়া গিয়েছিল, দীর্ঘ সময় পরে। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে খুব একটা আরামদায়ক স্থানে বিশ্রাম করছিল একটা গরুর পেটের তলায়, অর্থাৎ একটা গরুর যে আস্তাবল সেই আস্তাবলের কাছে যে গরুটা শুয়েছিল হয়তো সেখানেই সেই বাচ্চাটি অর্থাৎ ভোলা দাদুর নাতি আরামে বিশ্রাম করছিল। আই রিমেম্বার এনাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, ন্যারেটার বা কথক এখানে নিজেই কথাটি বলছেন। আই রিমেম্বার এনাদার ফানি ইনসিডেন্ট, আমার আরও একটা মজাদার ঘটনা মনে পড়ছে অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু সম্বন্ধে, রিলেটেড বাই মাই ফাদার, যেটি আমার বাবার সম্বন্ধীয় ছিল, ওই ঘটনাটি আমার বাবা জড়িত ছিলেন। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল বর্ষাকালের দুপুরবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা একেবারে উত্তেজনায় উদ্যমী হয়ে, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদের বললেন, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, যে তিনি একদল জলদস্যুদের দেখেছেন। দে ওয়ার বিল্ডিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, চাপা দিচ্ছিলেন বা কবর দিচ্ছিলেন একটা বড় বাক্স বালির তলায়, তাদের গ্রামের যে সমুদ্র আছে সেই সমুদ্র তীরে যে বালির ঢিপি বা বালির স্তূপগুলো রয়েছে সেই বালির স্তূপে একটা বড় বাক্স তারা অর্থাৎ জলদস্যুরা চাপা দিয়ে রাখছিলেন বা কবর দিচ্ছিলেন। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার্স, তৎক্ষণাৎ আমার বাবা এবং তার বন্ধুরা সেই লুকোনো সম্পদ খোঁজাখুঁজির জন্য চেষ্টা করতে লাগলেন। লুকিং ফর মানে
খোঁজ করা বা খোঁজাখুঁজি করা। হিডেন মানে লুকোনো, ট্রেজার মানে সম্পদ। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে থেকে একেবারে বা রাত্রি নামলো। মুনলাইট কেম অন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মাঝখান দিয়ে চাঁদের আলো পৃথিবীতে পড়তে লাগলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল খেঁকশিয়াল ডাকছিল। যখন আওয়াজ করে বা ডাকে তখন তাদের সেই ডাককে বা স্বরকে হাউলিং বলে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা প্রায় মধ্যরাত্রি পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই মুহূর্তে, এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। সেই মুহূর্তে ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন যে এখানে কোনো সত্যিকারের সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা সম্পূর্ণটা একটা স্বপ্ন ছিল। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা তিনি তার মধ্যকালীন যে ঘুম বা খাওয়ার পরে দুপুরবেলা মানুষের যে ঘুম হয় সেই ঘুমের পর তিনি ওই জলদস্যুদের চাপা দিয়ে রাখতে দেখেছিলেন। সেই স্বপ্নের কথা এসে তিনি তার বাবা অর্থাৎ কথকের বাবা এবং তার বন্ধুদের বললেন, সেটা শেষ পর্যন্ত ব্যর্থ গেল। তো এর ফলে বিশেষ ক্ষতি না হলেও কিছু কিছু মানুষের কিছু কিছু সমস্যা হলো। সবার একটা আশা জাগলো যে হ্যাঁ আমাদের হাতে হয়তো সম্পদ আসতে পারে, কিন্তু আসেনি। পুরোটা তার স্বপ্ন ছিল, অথচ ভোলা দাদু এটা সবাইকে বলতেই ভুলে গিয়েছিল যে এটা স্বপ্ন, এটা বাস্তব নয়। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, একবার ভোলা দাদুর একটা বিশাল দুঃসাহসিক অভিযান হয়েছিল সুন্দরবনে। আমরা সবাই জানি সুন্দরবন পশ্চিমবঙ্গের একেবারে শেষের জেলা, উপকূলবর্তী এলাকা। সেখানে সুন্দরবনে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত। এছাড়াও হিংস্র বন্যপ্রাণী রয়েইছে ওখানে। ওখানকার মানুষদের জীবন জীবিকা সবটাই খুব বিপন্ন। এবারে তিনি সুন্দরবনে তার দুঃসাহসিক অভিযানের কথা আমাদের কাছে বলছেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ সুন্দরবন। সেই সময়কার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার খুব স্বাভাবিকভাবেই বা খুব মুক্তভাবেই সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে ঘোরাঘুরি করতেন, বা সুন্দরবনের গোটা জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাঘুরি করতেন খুব স্বাধীনভাবে। পিপল টুক কেয়ার টু মুভ আউট অনলি ইন গ্রুপস, মানুষজন একটু ব্যাপারে সচেতন থাকতেন। টুক কেয়ার মানে যথেষ্ট যত্ন সহকারে বা যথেষ্ট সচেতন থাকতেন। টু মুভ অ্যাবাউট, ঘোরাঘুরি করার ক্ষেত্রে। অনলি ইন গ্রুপস, যে তারা কেবলমাত্র দলেই ঘোরাঘুরি করবেন। পার্টিকুলারলি আফটার সানডাউন, সূর্যর ডোবার পর বিশেষ করে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা দাদু তার সপ্তাহের যে বাজার, সেই হাট বাজারের পর তিনি বাড়ি ফিরছিলেন। সাডেনলি এট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করেই তার থেকে মাত্র 5 ইয়ার্ড দূরত্বেই বা তার পিছনেই, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনলেন মাত্র 5 ইয়ার্ড দূরত্বে। ভোলা গ্র্যান্ডপা টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা পিছনে তাকালেন অ্যান্ড দেখতে পেলেন সেই উজ্জ্বল একদৃষ্টে তাকিয়ে থাকা বাঘটিও তার দিকেই চেয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা তৎক্ষণাৎ সেই সামনে যে বানিয়ান ট্রি ছিল সেই গাছেই উঠে পড়লেন কোনো কিছু না ভেবেই। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইম। সেই বাঘটি গর্জন করছিল এবং ওই গাছের নিচে বারবার গোল 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 ঘুরছিল, অর্থাৎ বাঘটি সেখান থেকে যায়নি, বাঘটি ভোলা গ্র্যান্ডপাকে দেখেছিল এবং গাছটির নিচে 100 বার গোল গোল ঘুরেছে। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপর অর্থাৎ বাঘটি সেটেল ডাউন আন্ডার এ বুশ, এবং তারপর বাঘটি নিজেকে যে ঝোপঝাড় ছিল সেই ঝোপঝাড়ের কাছে নিজেকে বসিয়ে রাখলো, বা সেখানে বাঘটি বসলো। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার চোখ অর্থাৎ বাঘটির চোখ কিন্তু ভোলা গ্র্যান্ডপার থেকে সরে যায়নি। ভোলা গ্র্যান্ডপার দিকে চোখ বা সন্নিবিষ্টভাবে তাকিয়ে বাঘটি সেখানে বসে পড়ল, অর্থাৎ ওই ঝোপের মধ্যে বসে পড়ল। উইথ নাইটফল, রাত্রি পড়ার সঙ্গেই, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, বা রাত নামার সঙ্গেই পুরো জঙ্গলটা কোনো অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে পড়ল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল যে বাঘটি তার
লম্বা লেজ শুকনো পাতার উপরে ঝাড়াঝাড়ি করছে, সেই শব্দ ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল। আওয়ার্স পাস্ট, এইভাবেই অনেকটা ঘন্টা বা অনেকগুলো ঘন্টা পার হয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডোভস। কুইং অর্থাৎ কুজন বা ডাক, ডোভস মানে ঘুঘু পাখি। ঘুঘু পাখির ডাকের সঙ্গেই ভোর হলো বা সূর্যর উদয় হলো ঘুঘু পাখির ডাকের সঙ্গেই। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নামলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে। কিছুটা এগিয়েই সেখানে একদল মানুষ দাঁড়িয়েছিলেন বা ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট। ভোলা গ্র্যান্ডপা সেই উঁচু ঢিপির কাছে, মাউন্ট মানে ঢিপি, তো ঢিপিতে উঠলেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এবং প্রথমেই যে লোকটিকে দেখেছিলেন তাকে কিছুটা জলের জন্য অনুরোধ করলেন, মানে তিনি যে জল পান করবেন সেই জন্য তিনি অনুরোধ করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটি কিন্তু দেখতে পেল এখনও বাঘটি অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড মানে হতভম্ব হয়ে যাওয়া বা বিহ্বল হয়ে যাওয়া। লোকটি বাঘকে সেখানে অপেক্ষারত অবস্থায় দেখে পুরোটাই হতভম্ব হয়ে গেলেন, মানে তিনি হতচকিত হয়ে গেলেন যে এটা কীভাবে সম্ভব। ভোলা দাদু বাঘটির সামনে থেকে বিনা কোনো টেনশন ছাড়াই খুব সুন্দরভাবে হেঁটে এলেন, যেটি লোকটির কাছে বিস্ময়ের ব্যাপার। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হি আস্কড দ্য ভোলা গ্র্যান্ডপা। ভোলা দাদুকে ওই লোকটি জিজ্ঞেস করলেন, এই ব্যাপারটা কি, মানে এই রহস্যটা কি যে তুমি একটা ক্ষুধার্ত বাঘের সামনে থেকে চলে এলে অথচ ক্ষুধার্ত বাঘটা তোমাকে কিছুই করলো না? এর রহস্যটা কি, এর গোপনীয়তাটা কি তোমার কাছে কি এমন এক্সট্রা কোনো পাওয়ার বা এক্সট্রা কোনো ক্ষমতা আছে যার জন্য বাঘটি তোমাকে কিছুই করলো না, তুমি খুব স্বাভাবিকভাবে হেঁটে এলে? এখানেও ভোলা দাদুর খুব সুন্দর এবং সহজ উত্তর হবে যে তিনি ভুলেই গিয়েছিলেন যে একটা বাঘ তার সামনে দাঁড়িয়ে রয়েছে বা একটা বাঘের সম্মুখে বা কবলে তিনি পড়েছেন, এই বিষয়টা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তিনি এতটাই ভুলোমনা এবং এতটাই সহজ সরল মনের মানুষ যে তিনি ভুলেই গিয়েছিলেন। দ্য টাইগার ওয়াজ স্ক্র্যাচিং ইটস লিমস অ্যান্ড ইয়ার্নিং। সেই বাঘটি তার অঙ্গ প্রত্যঙ্গ বা হাত পাগুলো ঘষাঘষি করছিল, অ্যান্ড ইয়র্নিং এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার। তারপর ভোলা গ্র্যান্ডপার সেই বাঘটির কথা মনে পড়লো, অ্যান্ড লুকড এট ইট, এবং তার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা গ্র্যান্ডপা প্রায় তার জ্ঞান হারিয়ে ফেলছিলেন ভয়ে, মানে এতটাই তিনি বাঘটিকে হঠাৎ করে দেখে ভয়ভীত হয়ে পড়লেন যে তিনি প্রায় তার জ্ঞান হারিয়ে ফেলছিলেন। হি র্যান ব্যাক হোম। তাড়াতাড়ি করে তিনি ছুটে বাড়ি ফিরলেন। হাফ এ সেঞ্চুরি শতক পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। প্রায় 1 শতক পরে ভোলা গ্র্যান্ডপা আমাদের সকালে প্রায় 95 বছর বয়সে এক সকালবেলা চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ লেমেন্টেড মাচ। তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী বিলাপ করছিলেন বা দুঃখ প্রকাশ করেছিলেন অনেক বেশি। সি সেড উইথ এ সাই অর্থাৎ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিনি বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। এই মানুষটি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছে। ওই যে তিনি প্রত্যেক সময় কিছু না কিছু ভুলে যেতেন এবং তার জন্য আশেপাশের যারা মানুষ হতো তাদের কিছু ভোগান্তি হতো, কিন্তু তিনি সহজ সরল মনের মানুষ হতো। তার সহজতার বা তার সরলতার সুযোগে তিনি অনেক কিছু ভুলের কাজ করে ফেলতেন। তিনি যখন মারা গেলেন তখন ন্যারেটার যিনি, তার মনেও যে কিছুটা দুঃখ রয়ে গেছে সেটা আমরা গল্পের শেষে বুঝতে পারবো।